নেতৃত্ব বিকাশের ডাকসু অগ্রগামী হলেও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিতে ভূমিকা সামান্যই। এবার ভিন্ন সম্ভাবনার ক্ষেত্র তৈরির তাগিদ সাবেকদের। জাতীয় পর্যায়ে টানা হেঁচড়া করে এই সংসদগুলোকে শিক্ষার্থীদের মনোযোগের বাইরে না নিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীরা বৃত্তির কিংবা রিসার্চ করলে যেন আর্থিক সুযোগ সুবিধা থাকে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে আজ শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন, ক্লাস পরীক্ষা বর্জন, আলোচনার পাশাপাশি জনদুর্ভোগ এড়িয়ে চলবে আন্দোলন। আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ আজ ঘোষণা করতে পারে ইসি। চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে 30 নভেম্বর। এজেন্ট ব্যাংকিংয়ে অগ্রণীর বিপুল অর্থ লুট, অনুমোদনের আগেই তৃতীয় পক্ষ দুয়ারের সঙ্গে চুক্তি, ক্ষতি প্রায় 250 কোটি টাকা। এবং বিদেশি অপারেটর পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য খালাসে ভোগান্তির অভিযোগ, বন্দর ব্যবহারে বিমুখ ব্যবসায়ীরা। স্বাগত। এখন বাণিজ্য পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। গত 34 বছরে দ্বিতীয়বার মাঠে গড়াচ্ছে ডাকসু নির্বাচন, তাই শিক্ষার্থীদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী। ছাত্র রাজনীতির গতি প্রবাহ বিশ্লেষণ করেন এমন শিক্ষকদের অভিমত, বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করতে ডাকসু নেতাদের ভূমিকা সীমিত। আশা করেন এবার বিজয়ীরা নিজেদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবেন। আর ডাকসুর সাবেক নেতারা বলেন, গণঅভ্যুত্থানের পর বদলে গেছে শিক্ষার্থীদের চাহিদা। এবার সব রাজনৈতিক আদর্শের সহাবস্থান নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়কে নতুন সম্ভাবনার ক্ষেত্র বানাবেন ডাকসুর বিজয়ীরা। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। আসছে 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রায় দেবেন কে হবেন ছাত্র সংসদের পরবর্তী 1 বছরের কর্ণধার। খাবারের মান উন্নয়ন, পরিবহন ও আবাসন সংকট নিরসন সহ বিভিন্ন সমস্যা সমাধানে ভোটারদের চাওয়ার প্রেক্ষিতে সেসব পূরণে প্রার্থীরা প্রতিশ্রুতিও দিচ্ছেন। যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনবো। পুষ্টিসম্মত খাবারের সমস্যা, ভর্তুকি দিয়ে হলেও তাদের জন্য পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো। জুলাই বিপ্লবের যে রিফ্লেকশন, সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তবে ডাকসুর নেতৃবৃন্দ কেবল অভ্যন্তরীণ সমস্যা নিরসনে সীমাবদ্ধ থাকবেন তেমনটা মনে করেন না ডাকসুর সাবেক ভিপিরা। ভিন্ন 2 শতাব্দীতে ভিপি পদে দায়িত্ব পালন করাদের অভিমত, অতীতে সরকার ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রভাবে স্বাধীনভাবে কাজ করতে পারেনি ডাকসুর নেতৃবৃন্দ। এবার ভিন্ন সমীকরণ হবে বলেই মনে করেন তারা। এখন দেখছেন ধরেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, টিআইবি বা অর্থনৈতিক কিছু কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা বলে এই হওয়া উচিত, এই হয়নি, এক ধরনের দিক নির্দেশনা দেয়। ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র হবার কথা, ডাকসু সবচেয়ে বেশি এনলাইটেড থাকবার কথা। তারা যখন বলবে এরকম জায়গায় থেকে, তখন ওইটা জাতির জন্য একটা দিক নির্দেশনা হতে পারে। একাডেমিক কার্যক্রমে একটা ভূমিকা রাখবে, সহায়ক ভূমিকা, যে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীরা রিসার্চের সুযোগ পায়, তাদের যেন ভালো বৃত্তির কিংবা রিসার্চ করলে যেন আর্থিক সুযোগ সুবিধা থাকে, অ্যালামনাইয়ের মাধ্যমে বিভিন্নভাবে তারা স্পন্সর কালেক্ট করতে পারে। তবে ডাকসু নেতাদের এই পরিবর্তন করার স্বাদ ও সাধ্যের মধ্যে বিস্তর ব্যবধান নিয়েও আছে নানা মত। ডাকসুর গঠনতন্ত্রে 4টি লক্ষ্য, উদ্দেশ্য ও 8টি কাজ ছাড়াও কল্যাণমূলক কাজের মাধ্যমে সদস্যদের সমাজসেবার মনোভাব জাগিয়ে রাখার কথা বলা আছে। এর মধ্যে আছে কমন রুম ব্যবস্থাপনা, সামাজিক সমাবেশ, বক্তৃতা, বিতর্ক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, বছরে অন্তত একবার জার্নাল প্রকাশ, শিক্ষা সম্মেলনে প্রতিনিধি পাঠানো আর পত্রিকা সরবরাহের মতো কাজ। এমন প্রেক্ষাপটে বিজয়ী প্রার্থীর নিজের নেতৃত্বের বিকাশে ভূমিকা থাকলেও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে প্রত্যক্ষ ভূমিকা রাখতে কতটুকু সক্ষম সে বিষয়ে ভিন্নমত জানিয়েছেন কেউ কেউ। শিক্ষার্থী সংসদগুলোকে শিক্ষার্থীদের মনোযোগের উপলক্ষ করা দরকার, অ্যাটেনশনের জায়গা করা দরকার। এটাকে যেন জাতীয় পর্যায়ে টানা হেঁচড়া করে আমরা যেন এদেরকে এই সংসদগুলোকে শিক্ষার্থীদের মনোযোগের বাইরে না নিয়ে যাই। তাদের মনে রাখতে হবে তারা ফুল টাইম স্টুডেন্ট, তাদের মেইন কাজ লেখাপড়া করা, পাশাপাশি তাদের কাজ হলো শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা দেখা,
যেটা আইনগত। লিডারশিপ বললে শুধুমাত্র পল্টনে গিয়ে বক্তৃতা দিবে অথবা বঙ্গবন্ধুকে গিয়ে বক্তৃতা না, এটা না তো। লিডারশিপ হচ্ছে যার যার ফিল্ডে সে কোয়ালিটি লিডারশিপ দিবে, তার যে কাজগুলো যাতে ঠিক মতো সম্পন্ন হয়। তবে আসন্ন ডাকসু নির্বাচনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতৃত্বে উঠে আসবে এমন সম্ভাবনা থেকে সাবেক ভিপিরা মনে করেন ডাকসুকে সেকেন্ড পার্লামেন্ট হিসেবে কার্যকরী করতে বাস্তবমুখী পদক্ষেপ নেবেন নির্বাচিতরা। এই অসীম সাহসিকতা নিয়ে ছাত্ররা লড়াইটা করেছিল, জনগণও ছিল তার সঙ্গে। ডাকসু সেই সাহস ধারণ করবে। নিয়মিত নির্বাচন আয়োজন করলে ডাকসু আরও কার্যকরী হবে, ফিরে আসবে সুস্থ রাজনৈতিক ধারা, এমনটাই প্রত্যাশা সাবেক ছাত্র নেতৃবৃন্দের। হোসেন জাহিদ, এখন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন ফরহাদ হোসেন, এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে হুমায়ুন কবির এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। প্রথমে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরহাদের কাছে। ফরহাদ, আপনি জানাবেন ইতোমধ্যে প্রার্থীরা প্রচারে নেমেছেন কিনা আজ, আর বিভিন্ন প্যানেলের কর্মসূচি রয়েছে ক্যাম্পাসে, সেই কর্মসূচি সম্পর্কে আপনি জানাবেন আজ। ধন্যবাদ। আমরা আছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনা কার্জন হলে এবং এখানে দেখছি বেশ কিছু প্রার্থী তারা প্রচারণার কাজে নেমেছেন এবং তারা শিক্ষার্থীরা যখন আসছেন তারা লিফলেট দিচ্ছেন এবং তারা তাদের মতো করে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা ভোট চাইছেন, দোয়া চাইছেন, এই চিত্রগুলো কিন্তু আমরা দেখছি। আরেকটি বিষয় একটু বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু ছাত্রদলের একটি কর্মসূচি আছে। তারা আজকে মূলত তাদের ইশতেহার ঘোষণা করবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেটি দুপুর 12টা নাগাদ তাদের ইশতেহার শুরু হবে। তারা সেই কর্মসূচির মধ্য দিয়ে আসলে ইশতেহার দেবে এবং আমরা দেখছি যে এখন যে আমরা কার্জন হলে রয়েছে, কার্জন হলে দেখছি আমরা বেশ কিছু প্রার্থী যারা 4 জনের একটি জোট একসঙ্গে যারা আসলে প্রচারণার কাজে নেমেছেন। আমরা দেখছি যে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, যিনি সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক, তিনি আছেন। এছাড়া জুবাইর বিন নেসারি বা এবি জুবাইর, তিনি সমাজ সেবা সম্পাদক পদে দাঁড়িয়েছেন। এছাড়া আমরা দেখছি সদস্য পদপ্রার্থী আব্দুর রহমান আল ফাহাদ, তিনি সদস্য পদপ্রার্থী। আশিক খান, তিনিও সদস্য পদপ্রার্থী। এই 4 জন কিন্তু একসাথে জোট হয়েছেন অধিকারী অঙ্গীকার এই স্লোগানে তারা মূলত আজকে এখানে প্রচারণা চালাচ্ছেন এবং তারা প্রার্থীদের সাথে কথা বলছেন, তারা প্রার্থীদের সঙ্গে তারা লিফলেট বিতরণ করছেন এবং তারা তাদের মতো করে আমরা দেখছি যে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা আজকে যেহেতু দেখছি নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন, আজকেও ক্যাম্পাসে বেশ কিছু ছাত্র সংগঠনের যে প্যানেল কিংবা স্বতন্ত্র যারা রয়েছেন তারাও তাদের মতো করে প্রচারণা চালানোর কথা রয়েছে এবং আমরা যে বিষয়টি আসলে জানি যে গত 2 দিন প্রচারণার চলেছে এবং গত 2 দিন প্রচারণার সময় আসলে আমরা দেখেছি যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও আসলে ঘটেছে। নানাভাবে আমরা দেখেছি যে আচরণবিধি লঙ্ঘনের একে অপরের প্রতি অভিযোগ বা আঙুল তুলেছেন এবং তারা নির্বাচনী যে প্রচারণার দায়িত্বে রিটার্নিং অফিসার যারা রয়েছেন তাদেরকে অভিযোগ দিয়েছেন অনেকেই এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কোনো ক্ষেত্রে ব্যবস্থা নিতেও আসলে দেখেছি নির্বাচনী প্রচারণায় দায়িত্বরত রিটার্নিং অফিসারদের এবং যেহেতু নির্বাচনী প্রচারণার আজকে 3য় দিন, আমরা কিন্তু ক্যাম্পাসগুলোতে জানি যে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আসলে নির্বাচনী প্রচারণার সময় এবং এখন যেহেতু কেবল 10টা বাজে, ধীরে ধীরে সময় যত গড়াবে আমরা কিন্তু প্রার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রচারণায় তাদেরকে আরও বেশি সরব হতে দেখব। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। এবার রাকসু নির্বাচনের খবর জানতে চলে যাব মারুফ হাসানের কাছে। মারুফ, আপনি জানাবেন এখন পর্যন্ত কতজন প্রার্থী নির্বাচনের ফর্ম উত্তোলন করেছে আর প্রচারণা কেমন চলছে? এখন আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয়, ঠিক এখানেই কিন্তু শিক্ষার্থীরা তাদের যে প্রার্থিতার জন্য মনোনয়ন ফর্ম সেটি কিন্তু উত্তোলন করে থাকেন। আর সকাল থেকে এখন পর্যন্ত আমরা এখানে কাউকে দেখিনি যারা ফর্ম তোলার জন্য এসেছেন, এমন কেউ এখানে আসেনি। তবে আমরা গতকাল যে তথ্য পেয়েছি সেইখানে 2 জন রাকসুর জন্য মনোনয়ন ফর্ম তুলেছিলেন এবং কেন্দ্রীয়
ছাত্র সংসদ রাকসুর পাশাপাশি আবাসিক যে হলগুলো সেখানেও তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতার জন্য ফরম উত্তোলন করেছেন। তবে সর্বমোট এ পর্যন্ত গত 4 দিনে মনোনয়ন ফরম উত্তোলন করেছে রাকসুর জন্য 177টি এবং ছাত্র যে হলগুলো রয়েছে 17টি আবাসিক হলগুলো সেখানে আমরা দেখতে পেয়েছি যে 363টি ছিল গতকাল এবং পরবর্তীতে আরও বৃদ্ধি পেয়েছে 2টি, 365টি ফর্ম উত্তোলন করেছেন। তবে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। তবে যেহেতু কেবলমাত্র 10টা বাজে, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো বা শিক্ষার্থীদের মনোনয়ন ফরম উত্তোলনের যে প্রভাবটা সেটা হয়তো আরও বৃদ্ধি পাবে এবং পাশাপাশি শিক্ষার্থীরা তাদের যে জায়গাগুলো আছে বিশেষ করে তাদের প্যানেল গোছানো এবং অন্য অন্য যেসব ম্যান্ডেটে তারা কাজ করবে সেইগুলো গুছানোর জন্য ব্যস্ততা সময় পার করছেন বলে আমরা দেখেছি। তবে গতকাল যে বিষয়টি ঘটেছে নির্বাচনের যে তারিখ সেটি নিয়ে কিন্তু একটা কালক্ষেপণের এবং শিক্ষার্থী এবং এখানে যারা স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো ছিল তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিল। নির্বাচন কমিশন মূলত 28 সেপ্টেম্বর এই নির্বাচনের তারিখ নতুনভাবে ঘোষণা করেছিল। পরবর্তীতে হিন্দু ধর্মাবলম্বীদের যে ধর্মীয় উৎসবের কারণেই মূলত পরবর্তীতে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে সেই সময়টা 25 সেপ্টেম্বর করা হয়। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সবশেষ তথ্য আমার কাছে। এবার জাকসুর নির্বাচনের খবর জানতে চলে যাব, জাহাঙ্গীরনগরে আছেন হুমায়ুন কবির, তার কাছে। হুমায়ুন, আপনি জানাবেন ছাত্রদল কখন নাগাদ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাকসু নির্বাচনের সবশেষটা জানাবেন। আপনি সে জানেন যে 33 বছর পর কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে কিন্তু মোটামুটি এখানে নির্বাচনের যে ডামাডোল সেটি কিন্তু বেজে উঠেছে এবং 33 বছর পর জাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই খুশিতে কিন্তু আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত। এবং নির্বাচন আসছে 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন 271 জন। সে থেকে কিন্তু গত পরশুদিন 20 জনকে বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে কিন্তু সেই 20 জন থেকে আরও 13 জন প্রার্থী 15টি পদের জন্য কিন্তু আপিল করেছিলেন। সেই আপিল কিন্তু গতকাল গৃহীত হয়েছে। সর্বমোট এবার এই পর্যন্ত প্রতিদ্বন্দ্বী জাকসুতে রয়েছে 271 জন দেখা গেছে। আজকে হচ্ছে সেই মনোনয়ন যে ফর্মগুলো বৈধ ঘোষণা করা হয়েছে সেগুলো প্রত্যাহারের শেষ দিন এবং আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের পরপরই কিন্তু আগামীকাল মানে আজ মধ্যরাত থেকেই কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু পুরোদমে চালু হবে। যদি একটু দেখাই আমি এখানে রয়েছি এই মুহূর্তে মুরাদ চত্বরে। আজ মধ্যরাতের পর থেকেই মুরাদ চত্বরের যে টি স্টলগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই টি স্টলগুলোই কিন্তু মধ্যরাতের পর থেকেই প্রার্থীদের প্রচারণায় জমে উঠবে এবং এখানকার যে শিক্ষার্থী রয়েছে, ভোটার রয়েছে, তারা কিন্তু এখানে চায়ের কাপে ঝড় তুলবেন এই চায়ের দোকানগুলিতেই। এমনটি কিন্তু আমরা হয়তো আজ মধ্যরাতের পর থেকেই দেখাতে পারবো এবং মোটামুটি জমে উঠেছে জাকসু নির্বাচন এমনটি কিন্তু বলা যায়। যদি একটু জানিয়ে রাখি, এবার জাকসু নির্বাচনে 11,919 জন কিন্তু ভোটার রয়েছে। তার মধ্যে ছাত্র ভোটার রয়েছে 6,102 জন এবং নারী শিক্ষার্থী মানে নারী ভোটার রয়েছে 5,817 জন। সর্বমোট 11,919 জন কিন্তু ভোটার এবার জাকসু নির্বাচনে ভোটদান করবেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সিদ্ধান্ত জানিয়ে রাখতে চাচ্ছি, তারা কিন্তু গতকালই একটি সিদ্ধান্ত নিয়েছে যে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমেই কিন্তু এবার জাকসু নির্বাচন হবে। যদিও ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের ছাড়াই কিন্তু ছবিযুক্ত ভোটার তালিকা ছাড়াই কিন্তু এবার নির্বাচনটি হওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কিন্তু পরে ছবিযুক্ত ভোটার তালিকা মাধ্যমে এবার নির্বাচন হবে এমন কথাই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন। এছাড়াও যদি একটু হল সংসদের কথা বলি, এবার কিন্তু 21টি হলে 315টি পদের বিপরীতে 130 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন এবং 64টি পদে কিন্তু মনোনয়ন এখনও কেউ তোলেননি। এবং এবার যেই নির্বাচনে আমরা দেখেছি যে প্রার্থী রয়েছে, নারী প্রার্থীদের সংখ্যা কিন্তু অনেক কম এবং নারী প্রার্থীদের কম সংখ্যা হওয়ার পেছনে কারণ বলছেন নারীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এবং রাজনৈতিক যে হেনস্থা সেটা শিকার হচ্ছে, সে কারণে কিন্তু নারী প্রার্থীদের সংখ্যা কম এমন কথাই কিন্তু এখানকার প্রার্থীরা বলছেন। এ ছিল জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত।
এবার চলে যাব চাকসু নির্বাচনের খবর জানতে শোয়েব রহমানের কাছে। শোয়েব, আপনি জানেন আজকে বিকাল ৩টায় চাকসুর যে নির্বাচনী তফসিল আছে সেটি ঘোষণা করা হবে, তো এই নির্বাচনী তফসিলকে কেন্দ্র করে ক্যাম্পাসের পরিস্থিতি কি জানাবেন, আর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কয়টি আক্ষেপের গল্প রয়েছে, নিঃসন্দেহে চাকসু তার অন্যতম একটি গল্প। কারণ আপনি জানেন যে 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং এরপরে 70 সালে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় এবং এরপর গেল 36 বছরে মাত্র 6 বার চাকসু নির্বাচন হয়েছে এবং গেল 36 বছর ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম এই প্ল্যাটফর্মটি কিন্তু কার্যত অকার্যকর ছিল। শিক্ষার্থীরা নিজেদের যে অধিকার সেগুলো আদায় করার জন্য কোনো ভয়েস রেজ করতে পারতেন না এবং একই সাথে সুবিধা অসুবিধা জানানোর জন্য তাদের নির্বাচিত কোনো প্রতিনিধি ছিল না। অবশেষে চাকসুর সে কালো মেঘ সরে গিয়ে এখন কিন্তু নতুন সূর্যের অপেক্ষা করছে। আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমার পেছনের যেই মঞ্চটি দেখা যাচ্ছে, সেখানেই চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং এখান থেকেই আজ বিকেল ৩টায় কিন্তু চাকসু নির্বাচনের যে তফসিল সেই তফসিল ঘোষণা করা হবে এবং দীর্ঘ প্রায় ৩ যুগ পরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। কারণ ৫ আগস্ট পরবর্তী সময়ে গেল ১ বছরে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে চাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছেন এবং আমরা দেখেছি বিগত সময়গুলোতে শুধুমাত্র ২-১টি রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানালেও এবার কিন্তু আমরা দেখেছি গেল ১ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যে কোনো বুদ্ধিভিত্তিক সংগঠন সবাই কিন্তু এক টেবিলে বসে তারা কিন্তু চাকসু নির্বাচনের জন্য একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে, একাধিকবার কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে। অবশেষে আজকে সেই প্রাণের দাবি চাকসু নির্বাচন অনুষ্ঠানের যে তফসিল সেটি ঘোষণা করা হবে এবং ধারণা করা হচ্ছে যে সেপ্টেম্বরের শেষ নাগাদ চাকসুর যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমন একটি গুঞ্জন কিন্তু ক্যাম্পাসে চলছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাসের কারণেই কিন্তু চাকসু নির্বাচনের জন্য এই সমাজবিজ্ঞান অডিটোরিয়ামের হলটি নির্বাচন করা হয়েছে। কারণ এখানে একসাথে অনেক শিক্ষার্থী বসতে পারবেন, শিক্ষার্থীরা যাতে তাদের প্রাণের দাবি সম্পর্কে জানতে পারেন, কবে নির্বাচন হচ্ছেন সেই বিষয়গুলোর জন্য কিন্তু এই জায়গাটিকে নির্বাচিত করা হয়েছে এবং সমস্ত ছাত্র সংগঠনের পাশাপাশি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা চাইছেন যে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়। ডাকসু এবং চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ রোডম্যাপ ঘোষণা দিতে পারে নির্বাচন কমিশন। গতকাল বুধবার এই রোডম্যাপ অনুমোদন দিয়েছে ইসি। রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কখন কোনটি শেষ হবে তা উল্লেখ থাকবে। ওই সময়সূচি ধরে নির্বাচনের কাজ শেষ করবেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোডম্যাপে সেপ্টেম্বর মাসে অংশীজনদের সঙ্গে বৈঠক শুরু করতে যাচ্ছে কমিশন। এছাড়া আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ, নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী ক্রয়, প্রবাসীদের ভোটাধিকার ও ভোটের ব্যালট ফর্ম সহ ভোটকেন্দ্র চূড়ান্ত করা, ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং নির্বাচনী প্রশিক্ষণ কোন সময়ের মধ্যে শেষ সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা জানা যাবে রোডম্যাপে। তবে এতে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটের তারিখ উল্লেখ থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আজ প্রথম সাক্ষ্য গ্রহণ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। মেহরাব, সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে কিনা জানাবেন, আর কারা আজ সাক্ষ্য দিবেন বিস্তারিত জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ জুলাই আগস্টের প্রথম শহীদ আবু সাইদের সাক্ষ্য গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর আগে গতকাল সূচনা বক্তব্য দিয়েছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন আবু সাইদের বাবাও উপস্থিত ছিলেন। তাজুল ইসলাম গতকাল ট্রাইব্যুনাল ২ জুলাই আগস্টের যে প্রথম শহীদ আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছিল তার ভিডিও প্রদর্শনী করেছিলেন। এ সময় আবু সাইদের বাবা বারবার এই ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়ছিলেন। এর আগে গত ৬ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ৩০ জনকে আসামি করে বিচারের আদেশ দিয়েছিলেন।
তার পরিপ্রেক্ষিতে 6 জনকে আটক করা হয়েছিল, যাদেরকে আজ হাজিরা করা হয়েছে। কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 24 জন এখনও পলাতক রয়েছে। এর আগে আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ চলছে, দশম দিনের মতো গতকাল সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এতে মোট 29 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছিল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই 6 জনের আনুষ্ঠানিক বিচার, এই 30 জনের আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হবে এবং 6 জনকে সকালেই হাজিরা করা হয়েছিল। আর এটি হবে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন মেহরাব সুমন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় তৃতীয় একটি পক্ষ। দুয়ার সার্ভিসেস লিমিটেড নামের প্রতিষ্ঠানটি লুট করে ব্যাংকের বিপুল অঙ্কের অর্থ। পাশাপাশি ব্যাংকের বিভিন্ন শাখাও পড়েছে বড় ধরনের লোকসানে। কেন্দ্র ব্যাংক অনুমোদন দেওয়ার আগে দুয়ারের সাথে চুক্তি করেছিল অগ্রণী ব্যাংক। এতে অগ্রণী ব্যাংকের ক্ষতি হয়েছে কমপক্ষে 250 কোটি টাকা। এ নিয়ে আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম দুয়ার কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দেওয়ার আগেই প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করে অগ্রণী ব্যাংক। মতিঝিল লীলকুশা সেন্টারে দুয়ারের এই অফিসটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, আর লেখা রয়েছে ব্যাংকের হলিডের কারণে মূলত বন্ধ, যদিও আমাদের কাছে রয়েছে ভিন্ন তথ্য। রাজধানীর দিলকুশার জীবন বীমা টাওয়ারে রয়েছে দুয়ারের এজেন্ট ব্যাংকিং সাপোর্ট সেন্টার। সেখানেও ঝুলছে তালা, এলোমেলো পড়ে আছে আসবাব। মাস দুয়েক আগে এজেন্ট পয়েন্ট থেকে গ্রাহকদের 6 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে প্রতিষ্ঠানটির কর্তারা। অনুসন্ধানে জানা যায়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুয়ার। অভিযোগ রয়েছে, নিজস্ব ব্যবস্থাপনায় এজেন্ট ব্যাংকিং পরিচালনায় অনিয়মে জড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটি। লুট হয় ব্যাংকের বিপুল অঙ্কের অর্থ। দুষ্ট লোকের কারণে যদি একটা মহৎ কনসেপ্ট বন্ধ করে দেই, এতে কিন্তু ওই দুষ্ট লোকরাই বিজয়ী হবে। নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, কিভাবে এথিক্স ডেভেলপ করা যায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহার, অতিরিক্ত বিল পরিশোধ সহ বহু অনিয়মে জড়ায় দুয়ার। এই জালিয়াতিতে নিজ স্বার্থবিরোধী সিদ্ধান্তে অগ্রণী ব্যাংকের অপচয় হয়েছে কমপক্ষে 250 কোটি টাকা। গুড়ায় ফিরায় নিয়ে আসতেছে, দিয়ে 3টা বিল নিতেছে, একটা ট্রানজাকশন। আমার ব্রাঞ্চ লস করতেছে, দুয়ার প্রফিট করতেছে, এই ধরনের গল্প। আমি এটাকে বন্ধ করে দেওয়াতে সাশ্রয় হবে আমার প্রায় 100 কোটি টাকা। বিশেষজ্ঞদের মত, রাজনৈতিক বিবেচনায় এজেন্ট নিয়োগ বন্ধে বাড়াতে হবে তদারকি। দুয়ারের এই কেলেঙ্কারির দায় এড়াতে পারে না অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। ব্যাংকের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বা নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি না থাকার কারণে অ্যাবসলিউটলি এখানে একটা অনিয়মের সুযোগ থাকে। ছাত্র জনতার আন্দোলন পরবর্তী অগ্রণী ব্যাংকের নতুন পর্ষদ গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন, অগ্রণী ব্যাংকের একাধিক সাবেক প্রভাবশালী পরিচালক দুয়ারের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। দুয়ারের এজেন্ট কারা হয়েছে? ব্যাংকের যারা এক্স এমপ্লয়িজ, তাদের ফ্যামিলি মেম্বার। এগুলি তো ঠিক না। এটা সাধারণ পাবলিক কি মনে করবে যে এক জায়গায় লুটে পুটে দিয়ে যাচ্ছে। এইগুলি বন্ধ করেছে। এরই মধ্যে নিজস্ব সফটওয়্যার তৈরি করে নতুন নামে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর কথা জানিয়েছে অগ্রণী। তৃতীয় পক্ষের উপর নির্ভর না হয়ে নিজেদের নিয়ন্ত্রণে এবার সেবা পরিচালিত হবে, যদিও কবে নাগাদ সেবা মিলবে তা অনেকটাই অনিশ্চিত। নতুন আঙ্গিকে ব্যবসা করতে গেলে কতজন কারা আসবে, এগুলি আমার পক্ষে বিং দ্য চেয়ারম্যান বলা খুব ডিফিকাল্ট। চালু হওয়ার এক যুগে দেশের এজেন্ট ব্যাংকিং দৃশ্যমান প্রভাব ফেলেছে প্রান্তিক অর্থনীতিতে। গত 1 বছরে গ্রাহক সংখ্যা, আমানত বৃদ্ধি, মোট লেনদেন, ঋণ বিতরণ ও প্রবাসীদের রেমিটেন্স সংগ্রহের সূচকে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। কাঙ্ক্ষিত সেবা দিতে না পারায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের প্রতি বিমুখ হয়ে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। তাদের অভিযোগ, বিদেশি অপারেটর পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে পণ্য ডেলিভারি নিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পণ্য বুঝে নিতে সময় বেশি লাগায় আর্থিক ক্ষতির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি খাতে।
অবস্থা বেগতিক দেখে সম্প্রতি শিপিং কোম্পানি মার্স্ক লাইনকে ইমেল করে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি নিতে অস্বীকৃতি জানিয়েছে 4টি ইনল্যান্ড কন্টেইনার ডিপো। এ নিয়ে আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। গেল বছরের জুনে সীমিত পরিসরে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা পিসিটির কার্যক্রম শুরু করে বিদেশি অপারেটর সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল। পূর্ণাঙ্গ প্রস্তুতি না থাকায় শুরুতে শুধু রফতানি কন্টেইনারগুলোই জাহাজে তুলত অপারেটর। গেল মে মাস থেকে রফতানির পাশাপাশি আমদানি কন্টেইনারও হ্যান্ডলিং ও ডেলিভারির কাজ শুরু করে পিসিটি। প্রত্যাশা ছিল বিদেশি অপারেটরের ব্যবস্থাপনায় পণ্য ডেলিভারি দ্রুত হবে, বাড়বে সেবার মান। অথচ কার্যক্রম শুরু হতে না হতেই দেখা দেয় সমস্যা। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, মে মাসে রেড সি গেটওয়ে আমদানি কন্টেইনার হ্যান্ডলিংয়ের অনুমোদন পাওয়ার পর গেল 2 মাস ধরে জনবল, যন্ত্রপাতি ও স্পেস সংকটে টার্মিনালে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। ফলে পিসিটি থেকে পণ্য ডেলিভারি নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানো, শেডে রাখা আমদানি পণ্য ডেলিভারির চাপ সামলাতে পারছে না কর্তৃপক্ষ। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, আমদানিকারককে গুনতে হচ্ছে অতিরিক্ত জরিমানা। আমরা অন্যান্যদের ফিসে ঘুরতে থাকি, আর আমাদের ডেলিভারি কন্টেইনার যেগুলো ইম্পোর্টারের, ওগুলো ওনারা ডেলিভারি ফন্ডে আনা না। একজন জেডি সরকার যদি পিসিটিতে ঢুকে, আজকে যদি সকালে ঢুকেও কখন বেরোবে এটা ঠিক নেই, হয়তো ডেলিভারি দিয়ে কালকে বিকালে বাইর হবে বা সকালে বাইর হবে। এইরকম একটা পরিস্থিতিতে প্রচুর কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এটা একটা আমরা মনে করি যে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। এদিকে যথাসময়ে কাঁচামাল হাতে না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রফতানিমুখী তৈরি পোশাক খাত। সেখানে চার্জও বেশি গুনতে হচ্ছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের। একদিকে চার্জ বাড়তেছে, একদিকে আমরা প্রত্যাশিত সেবা পাচ্ছি না, আর হয়রানির শিকার হচ্ছি আমরা, যার কারণে আমরা ইন টাইমে আমাদের ফ্যাব্রিক অ্যাক্সেসরিজ পাচ্ছি না। এটা আমাদের যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেটা আছে, বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আমরা খুব বেশি সাফার করতেছি এটা নিয়ে। আমদানির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত 2-1টি বিদেশি কোম্পানির জাহাজ ভিড়ে এই টার্মিনালে, যার মধ্যে বেশিরভাগই মার্কস শিপিং লাইনের। অস্বাভাবিক দেরির বিষয়টি উল্লেখ করে সম্প্রতি পিসিটি থেকে আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি না নেওয়ার কথা জানিয়ে মার্কস কর্তৃপক্ষকে ইমেল করেছে 4টি কন্টেইনার ডিপো। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের বেসরকারি ডিপোগুলো আমদানি পণ্যবাহী কন্টেইনার বের করতে গিয়ে কোনো রকম প্রোডাক্টিভিটি পাচ্ছে না, বরং সেখানে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। এই বিলম্বের কারণেই বেসরকারি ডিপোগুলো পিসিটি থেকে আমদানি পণ্যবাহী কন্টেইনার আনতে অস্বীকৃতি জানাচ্ছে বা অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত গ্রহণ করছে। 1230 কোটি টাকা ব্যয়ে নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য 2023 সালে চট্টগ্রাম বন্দরের সঙ্গে 22 বছরের জন্য চুক্তিবদ্ধ হয় সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। এই টার্মিনালে পিসিটির অধীনে রয়েছে 3টি কন্টেইনার জেটি। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। বর্ষাকাল শেষ হলেও এখনও কমেনি বৃষ্টি। এতে এডিসের ব্রুটো ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বাড়ছে। এদিকে পরিসংখ্যান বলছে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, কোভিড নিয়ন্ত্রণের মতো করে ডেঙ্গুকেও বাড়তি সচেতনতার মধ্য দিয়ে নিয়ে আসতে হবে। শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদনে বিস্তারিত। দেশে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়েছিল 2023 সালে। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল 1705 জনের। এদিকে চলতি বছর 26 আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন 118 জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন 29,514 জন। এবছর জুলাই থেকে আগস্টের ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা খুব বেশি বাড়েনি। চলতি মাসে গত মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 8,534 জন আর মারা গেছেন 35 জন। বাংলা বর্ষপঞ্জি অনুসারে বর্ষাকাল শেষ, তবে এখনও বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আগস্টের শেষেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এতে এডিসের ব্রুটো ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড নিয়ন্ত্রণের মতো করে ডেঙ্গুকেও সচেতনতার মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে, না হলে দেশের ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
মশার সার্ভেলেন্স, ডেঙ্গু রোগীর সার্ভেলেন্স, আরেকটা হচ্ছে এই যে কীটনাশক সেটা কাজে লাগছে কিনা, নাকি সেটা প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে সেটার সার্ভেলেন্স। এই তিনটা সার্ভেলেন্স এক জায়গায় একটা ড্যাশবোর্ডে করে যদি কীটতত্ত্ববিদ, রোগতত্ত্ববিদ, জনস্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পরিবেশকর্মী এবং জনপ্রতিনিধি তারা ওখান থেকে দেখবে, যেভাবে করোনার সময় কিন্তু দেখেছে। করোনায় সমস্ত তথ্য একটা ড্যাশবোর্ডে জেলা যে ডেপুটি কমিশনার তিনিও দেখতেন, সিভিল সার্জন দেখতেন, পুলিশের এসপি দেখতেন, ঢাকা থেকে প্রধানমন্ত্রীর সচিবালয়ের লোকরা দেখতেন, ক্যাবিনেট ডিভিশন দেখতেন। এভাবে তারা নিয়মিত মিটিং করতেন অন্তত সপ্তাহে একবার। এভাবেই না কোভিড মোকাবেলা করা গেছে। এই উদাহরণ তো আমাদের আছে। তো এটা ডেঙ্গির বেলাও করা সম্ভব। প্রতি বছর ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা বোঝার জন্য স্বাস্থ্য অধিদপ্তর 3টি জরিপ করে: মৌসুম পূর্ববর্তী, মৌসুমকালীন এবং মৌসুম পরবর্তী জরিপ। তবে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলেও এখনও স্বাস্থ্য অধিদপ্তর মৌসুম পূর্ববর্তী জরিপ শেষ করেনি, বরং গত বছরের মৌসুম পরবর্তী জরিপকেই তারা এবার মৌসুম পূর্ববর্তী জরিপ হিসেবে চালিয়ে দিচ্ছে। জরিপ তো একবার করা হয়, আমি বলছি প্রতিদিন জরিপ করা। প্রতিদিনের তথ্যটা আমাদের ড্যাশবোর্ডে থাকতে হবে, যে প্রতিদিন মশার ঘনত্ব খবর আসবে যেভাবে রোগীর খবরটা আসছে। কাজেই এটা তো শুধুমাত্র মানে 3 মাসে একবার করলাম বিষয়টা তা না, প্রতিদিন এই তথ্য সংগ্রহ করতে হবে যেভাবে আমরা ইনফ্লুয়েঞ্জার তথ্য সংগ্রহ করি। সেটা তো অবশ্যই দরকার, না হলে তো আমি কোথায় রোগ বাড়ছে কোথায় রোগ কমছে সেটা তো আমি জানতে পারবো না। এদিকে মশক নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দাবি, সঠিক এবং কঠোর পদক্ষেপের কারণে এখনও নিয়ন্ত্রণে রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা। 5 দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আসিফ, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি কখন জানানো হবে, বিস্তারিত জানাবেন। অ্যানি, কাল রাত 10টায় আসলে যে কর্মসূচিটি ঘোষণা করা হয়, অর্থাৎ কমপ্লিট শাটডাউন টু ইঞ্জিনিয়ার্স যে কর্মসূচিটি, সেটি আসলে সব বুয়েট সহ বাংলাদেশের যত প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু আসলে ঘোষণা করা হয়। তার আগে যদি আপনাকে একটু প্রেক্ষাপটটা বলি এই কর্মসূচি ঘোষণার, বুয়েট যারা শিক্ষার্থী অর্থাৎ প্রকৌশলী যারা আছেন, সারা বাংলাদেশের প্রকৌশলীরা তারা কিন্তু গতকাল বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেছেন এবং সেখান থেকে কিন্তু আমরা দেখেছি এক পর্যায়ে গতকাল তারা প্রধান উপদেষ্টার যে বাসভবনটি আছে অর্থাৎ যমুনায় কিন্তু তারা যাওয়ার একটা চেষ্টা করেছেন। সেখানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, আমরা দেখেছি অনেক শিক্ষার্থী আহত হয়েছে। তো এই ঘটনার পর কিন্তু আসলে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে তাদের সাথে বসার চেষ্টা করা হয়েছে। সেখানেও কিন্তু আসলে শিক্ষার্থীরা যে তাদের 3 দফা দাবি, সেই দাবিতে অনড় ছিলেন এবং পাশাপাশি তারা কিন্তু বলেছিলেন যে পুলিশ যে আক্রমণটি শিক্ষার্থীদের উপর করেছে সেটার জন্য পুলিশকে ক্ষমা চাওয়ার একটি দাবি কিন্তু তারা জানিয়েছিলেন। সর্বশেষ কিন্তু দেখা গিয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে কিন্তু পুলিশের তরফ থেকে তাদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে এবং এই ক্ষমা চাওয়ার পরেই কিন্তু আসলে বুয়েটের শিক্ষার্থীরা এই কমপ্লিট শাটডাউন টু ইঞ্জিনিয়ার্স যেই কর্মসূচিটি আছে সেটি ঘোষণা করেছেন এবং তারা আমাদের জানিয়েছিলেন যে আজকে বিকেল 5টায় তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। কারণ তারা বলছিলেন যে তাদের যে 3 দফা দাবি, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নামের আগে প্রকৌশলী শব্দটি লাগানো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 9ম গ্রেডে পদোন্নতির যে সুযোগটি আছে সেটি, এবং তাদেরকে 10ম গ্রেডে আসলে চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি আসলে যারা অনার্স বা স্নাতক ইঞ্জিনিয়ার আছে তাদের যে প্রাধান্য দেওয়াটা, এই ছিল তাদের আসলে মূলত 3টা দাবি। সেই 3টি দাবির আসলে কোনোটি আসলে যেহেতু সমাধান হয়নি, সেই জন্য তারা আজকে এই কমপ্লিট শাটডাউন টু ইঞ্জিনিয়ার কর্মসূচির পাশাপাশি কিন্তু তারা আমাদের জানিয়েছেন আজকে বিকেল 5টায় তারা আমাদের পরবর্তী কর্মসূচি জানাবেন এবং তখনই আমরা আসলে জানতে পারবো পরবর্তী আসলে কি পদক্ষেপ বা কি কর্মসূচি তারা নেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অ্যানি, প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। বেড়িবাঁধের কাজ শেষ না হওয়ায় মৌলভীবাজারের মনু ও ধলাই নদী পাড়ের বাসিন্দাদের দিন কাটছে বন্যা আর ভাঙন আতঙ্কে। নদীর পানি বেড়ে ঘরবাড়ি, ফসলের ক্ষেত নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কায় এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পের কাজ বন্ধ থাকলেও দ্রুত
বাঁধ মেরামতে কাজ শুরু হবে। আর জেলা প্রশাসক জানান, জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ পেলেই সমস্যার সমাধানে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। এম এ হামিদের তথ্য, ছবিতে বিস্তারিত। মনু ও ধলাই নদীর তীরে বসবাস মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার লাখো মানুষের। একসময় নদী দুটি আশীর্বাদ হলেও এখন বর্ষা এলেই নদী ভাঙন আর বন্যা আতঙ্ক বেড়ে যায় দুই পাড়ের বাসিন্দাদের। নদী ভাঙন রোধে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হচ্ছে না কাজ। এদিকে বিএসএফের বাধার কারণে কমলগঞ্জের মখাবিল এলাকা ও কুলাউড়ার শরীফপুর ও পৃথিম পাশা এলাকায় বেড়ে বাঁধের কাজ বন্ধ বলে জানান এলাকাবাসী। এতে যে কোনো সময় নদীর পানি বেড়ে ঘরবাড়ি, ফসল নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কায় এলাকাবাসী। এছাড়া অবৈধভাবে ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে হুমকিতে পড়েছে ব্রিজ ও বেড়ে বাঁধও। উত্তোলনের কারণে মানে নিচের দিকে যে বালুর যে খনিটা, এই খনিটা কিন্তু না, এর কারণে এই ব্রিজটা দশে মা বাচ্চা খাচ্চা গরু বাছুর নিয়ে আমরা খুব অসহায় হইয়া পড়ি। আমরা ঘরবাড়ি তো বিলীন হয়ে গেছি নদীতে। ধলাই নদীর বাঁধের কারণে আমাদের 3টা পরিবার এখন বর্তমানে এখান থেকে ঘরবাড়ি বন্ধ করিয়া অন্য জায়গায় তারা আশ্রয় নিছে। বিএসএফ এর বাধার কারণে কাজ হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে সেটা সমাধান করে কাজ করে এই এলাকার জনগণের জানমালের নিরাপত্তা এবং মানুষ যে আশঙ্কার মধ্যে আছে সেই আশঙ্কা থেকে মানুষকে মুক্ত করার জন্য আজকে প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পের কাজ বন্ধ থাকলেও দ্রুতই বাঁধ মেরামতে কাজ শুরু হবে। আর জেলা প্রশাসক জানান, অধিগ্রহণের টাকা বরাদ্দ পেলেই সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাজ সব জায়গায় আমরা কাজ করে রাখছি, ইনশাআল্লাহ আশা করা যায়। আর শীঘ্র যে বিষয়টা সেটা হলো আমাদের প্রজেক্টের আওতায় না, ওটা হলো আমরা মেরামতের খাতের আন্ডারে আমরা অনেক আগে চেষ্টা করছি বন্ধ করা, কিন্তু বাট বিএসএফ বাধার কারণে আমরা করতে পারিনি। তো আমরা আবার উদ্যোগ নিয়েছি, হয়তো শীঘ্রই আমরা কাজটা শুরু করতে পারবো ওই জায়গায়। রাজনগর উপজেলায় আমাদের এলএকেএসের পেমেন্টটা চলমান আছে। আমরা প্রতি সপ্তাহে আমরা পেমেন্ট দিয়ে দিচ্ছি। আমাদের যে লোক বল যে সংকট যেটা আছে, আমাদের সার্ভেয়ারের সংকট আছে, আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার সহ এডিসি রেভিনিউ এবং তার স্টাফরা যেটা আছে তারা দিনরাত পরিশ্রম করতেছেন। ভারতের ত্রিপুরা থেকে মনু ও ধলাই নদী প্রবাহিত হয়ে মিলিত হয়েছে মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে। বর্ষাকালে উজানের পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টিতে নদীর পানি বেড়ে যায় কয়েক গুণ। মনু নদীতে প্রায় 27টি ও ধলাই নদীতে প্রায় 15টি স্থান রয়েছে ঝুঁকিপূর্ণ। এসব স্থান মেরামতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। এখন মৌলভীবাজার। রাশিয়া থেকে তেল কেনায় ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক বসানোকে মার্কিন প্রেসিডেন্টের অন্যায্য আচরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যেখানে চীন ভারতের থেকে বেশি তেল আমদানি করে, এমনকি খোদ যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল ক্ষেত্র কেনার প্রস্তাব দেয়, সেখানে নয়াদিল্লির উপর 50% আমদানি শুল্ক চাপানো এক ধরনের স্বেচ্ছাচারিতা। এদিকে ট্রাম্পের অতিরিক্ত শুল্কের ধাক্কা সামলাতেও অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের প্রস্তাব দিচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে আলোচনার নতুন ইস্যু ট্রাম্প মোদি দ্বৈরথ। সরাসরি বাক্যালাপ না হলেও শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দূরত্ব বেড়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর। গেল বুধবার থেকে ভারতীয় পণ্যে কার্যকর হওয়া 50% আমদানি শুল্ক নিয়ে আলোচনার সুযোগ থাকলেও নয়াদিল্লির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেনি ওয়াশিংটন। আর জার্মান একটি গণমাধ্যমের দাবি, গেল কয়েক সপ্তাহে 4 বার টেলিফোনে চেষ্টা করেও মোদির সঙ্গে কথা বলতে পারেননি ট্রাম্প। মার্কিন শুল্কের প্রভাবে ভারতের অর্থনীতিতে যে বড়সড় ধাক্কা লাগতে যাচ্ছে তার পূর্বাভাস দিয়েছে খোদ নয়াদিল্লি। গেল অর্থবছরে যুক্তরাষ্ট্রে প্রায় $86.5 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে ভারত। 2026 নাগাদ তা $49 বিলিয়ন নেমে আসার পূর্বাভাস দেয়া হচ্ছে। 30% পণ্যে সম্পূর্ণ শুল্ক ছাড় আর 4% পণ্যে 25% শুল্ক আরোপের সুযোগ থাকলেও 66% পণ্যে 50% শুল্ক গুনতে হবে ভারতকে। মার্কিন প্রেসিডেন্টকে বন্ধু হিসেবে বিবেচনা করলেও বিশ্লেষকরা বলছেন, শুল্ক ইস্যুতে ভারতের সঙ্গে অন্যায্য আচরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে অহরহ নানা কাঁচামাল আমদানি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। সম্প্রতি মস্কোর একটি তেল ক্ষেত্র কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল। বিশ্লেষকদের অভিযোগ, রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে চীন, অথচ শুল্ক আরোপের বেলায় চড়া মূল্য দিতে হচ্ছে ভারতকে। বেইজিংয়ের উপর শুল্ক আরোপের ক্ষেত্রে চীন রাশিয়া সম্পর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি ওয়াশিংটন। তাহলে নয়াদিল্লির বেলায় কেন মস্কোর তেল বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এমন প্রশ্ন তুলছেন তারা। China is a bigger buyer, still they are targeting India. That's totally unfair. And I think Trump administration knows this. Everybody is asking them,
and they don't have viable answers to justify their deeds. So I hope they may look at the absurdity of this 25% tariff and withdraw it soon. ভারতীয় অর্থনীতিবিদরা যেখানে রপ্তানি খাত নিয়ে শঙ্কিত, সেখানে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের প্রস্তাব দিচ্ছেন ব্যবসায়ীরা। তৈরি পোশাক ও উৎপাদন খাত সচল রাখতে যুক্তরাষ্ট্রের বিকল্প খোঁজার পরামর্শ তাদের। हम लोगों को ज़्यादा से ज़्यादा कोशिश ये करनी चाहिए कि कोई भी अपना सामान इंडिया में बेचें, ज़्यादातर बाहर भेजने का। अगर एक्सपोर्ट करना है कहीं तो ये छोड़ के दूसरे देश में एक्सपोर्ट कर सकते हैं। जैसे कि बहुत दिनों से रसिया हम लोग का दोस्त रह चुका है, या और भी मिडिल ईस्ट में कोई देश है उसमें भी जा सकता है। Well, I think that India is a huge economy in itself, and we have generated so many manufactured goods, and I think that self-reliance is one thing which can be captured more in India. বিশ্লেষকদের অনেকেই আশাবাদী আলোচনার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে এই বৈরিতা মিটিয়ে ফেলতে পারে নয়াদিল্লি। যদিও ভারতের কূটনৈতিক পদক্ষেপ বলছে ভিন্ন কথা। চীন ও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দিতে চায় ক্ষমতাসীন বিজেপি প্রশাসন, এমন গুঞ্জন আছে ভারতীয় গণমাধ্যমে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলার খবর। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে উদগ্রীব হয়ে আছেন নেপাল অধিনায়ক কিরণ চেমজং। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিদেশি ফুটবলারদের অন্তর্ভুক্তি লিগকে আকর্ষণীয় করবে বলে মানেন তিনি। বিপিএলের সামনের আসর বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে অভিমত পুলিশ এফসির গোলকিপারের। পুলিশ ফুটবল ক্লাবের প্রস্তুতি নিয়ে বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। বিগত বছরগুলোতে বিপিএলে হাতে গোনা দু একটি দল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামলেও এবার টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের গুছিয়ে নিচ্ছে বেশ কয়েকটি দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করেছে পুলিশ এফসি। দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে চায় তারা। দলের কোচ অধিনায়ক জানালেন নিজেদের সন্তুষ্টির কথা। পুলিশ টিমের যেই বাজেট, সেই বাজেটের মধ্যে ম্যানেজমেন্টের সর্বোচ্চ সহযোগিতায় আমরা একটা ভালো টিম করার চেষ্টা করেছি। সাউথ এশিয়ান যারা আসছে বা ফরেন প্লেয়ার আর লোকাল প্লেয়ার কম্বাইন্ড একটা খুব ভালো টিম হয়েছে। তো আশা করি আমরা সামনের বছর চ্যাম্পিয়ন ফাইট দেব আর কি। এবার নতুন নিয়মে দক্ষিণ এশিয়ার খেলোয়াড়রা থাকছেন দেশি ফুটবলার হিসেবে। বিপিএলে বিদেশিদের অন্তর্ভুক্তি বাংলাদেশের লিগকে আরও জনপ্রিয় করবে বলে আশাবাদী নেপাল অধিনায়ক। These things can change. I think Bangladeshi football last season was a previous season was like always dominating by one or two team, but from this season I think 4-5 team will fight for the BPL league. I'm sure for that. নেপালের দশরথ স্টেডিয়ামে হামজার মতো বড় প্রোফাইলের ফুটবলারের সাথে খেলতে উদগ্রীব নেপাল অধিনায়ক কিরণ চেমজং। র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে থাকলেও হামজা সমিতদের সাথে লড়াইয়ে মুখিয়ে আছে পুরো নেপালবাসী। We really want to see Hamza Chowdhury in our motherland because of he has big profile, and all Nepalese football fans also really want to see him. কদিন পরে ফিফা উইন্ডোতে নেপালের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ। হামজা সমিতদের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় নেপাল অধিনায়ক। উত্তরায় বেবিয়ান মাঠ থেকে ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করবো এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। নেতৃত্ব বিকাশে ডাকসু অগ্রগামী হলেও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিতে ভূমিকা সামান্যই। এবার ভিন্ন সম্ভাবনার ক্ষেত্র তৈরির তাগিদ সাবেকদের। জাতীয় পর্যায়ে টানা হেঁচড়া করে এই সংসদগুলোকে শিক্ষার্থীদের মনোযোগের বাইরে না নিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীরা বৃত্তির কিংবা রিসার্চ করলে যেন আর্থিক সুযোগ সুবিধা থাকে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে আজ শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন। ক্লাস পরীক্ষা বর্জন, আলোচনার পাশাপাশি জনদুর্ভোগ এড়িয়ে চলবে আন্দোলন। আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ আজ ঘোষণা করতে পারে ইসি। চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে 30 নভেম্বর। এজেন্ট ব্যাংকিংয়ে অগ্রণীর বিপুল অর্থ লুট, অনুমোদনের আগে তৃতীয় পক্ষ দুয়ারের সঙ্গে চুক্তি, ক্ষতি প্রায় 250 কোটি টাকা। এবং বিদেশি অপারেটর পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য খালাসে ভোগান্তির অভিযোগ, বন্দর ব্যবহারে বিমুখ ব্যবসায়ীরা। শেষ করছে এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।